সবার আগে মাথায় আসে তা কেনাকাটা খাওয়া দাওয়া তো বটেই, তার সঙ্গে যেটা আরও বেশি করে থাকে পুজোর আড্ডা, পুজোর গান, পুজোর নাচ বা সংস্কৃত যাপন, আমরা সেটা বলতেই পারি। আজকে পুজোর আড্ডায় আমাদের সঙ্গে যে অতিথি রয়েছেন তাকে আপনারা ভীষণভাবেই চেনেন, তার নিজ গুণে, তার নিজের কাজে সে এতদিনে নিজের জায়গা করে ফেলেছে ইতিমধ্যেই। আমাদের সঙ্গে রয়েছে আজকে অনুষ্কা পাত্র, গান গায়, আর সে তো আপনারা সকলেই জানেন, আলাদা করে তার পরিচয় দেওয়ার নেই। আজকের পুজোর আড্ডায় আমরা তাকে পেয়ে গিয়েছি এবং তাকে ওঙ্কার বাংলার তরফ থেকে অনুষ্কা তোমাকে স্বাগত। তো সেটাই আমরা যাব ওর কাছ থেকে জানবো, মানে পুজোর আড্ডা, মানে ওর পুজোর কী কী প্ল্যান রয়েছে বা কী করছে ও, বা আগামী দিনে ওর কী কী প্ল্যান রয়েছে, ওর সঙ্গে কথা বলেই জানবো। সবার প্রথম অনুষ্কা, আমি তোমার কাছে যেটা জানতে চাইবো যে তোমার ছোটোবেলাটা কোথা থেকে বেড়ে ওঠা, বা তোমার ছোটোবেলাটা কোথায় কেটেছে, বা এই যে গানের প্রতি তোমার আগ্রহ সেটা কোত্থেকে এলো? ছোটোবেলাটা এই যে তুমি এখন যেই এরিয়াতে আছো এর কাছাকাছি আমার দাদুর বাড়ি, সেখান থেকেই ছোটোবেলা, এই জাস্ট কিছুদিন হয়েছে আমরা এখানে এসেছি। তো সেখানেই আমার ছোটোবেলাটা কেটেছে, মানে অনেকটা বছর কেটেছে বলতে পারো, প্রায় 16 থেকে 17 বছর ওখানে কেটেছে। আর ওটাই আমার বাড়ি এখনও। আর সেখান থেকে গানের শুরুটা যদি বলি তাহলে একদম ছোট থেকেই বাবা মায়ের খুব ইচ্ছা ছিল, আর সাথে আমারও ন্যাক ছিল গানের প্রতি, যে আমি মানে কোনো গান শুনলেই তুলে ফেলা, তারপরে সেই গানটাকে গুনগুন করা। সেখান থেকেই বাবা মাও বুঝতে পারে যে আমার গানের প্রতি অনেকটা ন্যাক আছে, তো তখন থেকেই গানের আছি। আর প্রথমে হাতে খড়ি হয় আমার দিদার হাত ধরেই আর কি। তারপর আস্তে আস্তে আমি বাইরে গান শেখা শুরু করি। এখন আমি মানে কারেন্টলি শিখছি রথিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে শিখছি, আর আমি সন্দীপ ভৌমিক স্যারের কাছে শিখেছি, ললিত কলা একাডেমিতে শিখেছি। তো এইটাই আমার গানের জার্নি। তারপরে তো রিয়ালিটি শোয়ের জার্নি আছে, সবই আছে। তুমি যেটা বললে যে রিয়ালিটি শোয়ের, সেটা বলতেই তো ইন্ডিয়ান আইডল, সারেগামাপা দুটোই মাথায় আসে সবার প্রথমে, যেখান থেকে তোমাকে আমরা অন্তত চিনেছি বলা যায়। সেই কথাগুলো যদি একটু বলো, সেই সময় কীরকম এক্সপিরিয়েন্স ছিল? রিয়ালিটি শো ছিল 2016-তে, সেটা সব খুব একটা দেখেছে কিনা জানি না, বাট দ্য ভয়েস ইন্ডিয়া কিডস বলে একটা আসতো অ্যান্ড টিভিতে, তো সেটাই আমার সবার প্রথম রিয়ালিটি শো। মুম্বাই রিয়ালিটি শোই আমার ফার্স্ট। আমি এখানে মানে ছোটোবেলায় যেই সারেগামাপা হতো বাচ্চাদের, সেখানেও গেছিলাম, বাট আমি চান্স পাইনি সেখানে। তো আমার প্রথম 2016-তে আমি ক্লাস 5-এ পড়ি, তখন থেকে আমার শুরু। তারপরে আস্তে আস্তে স্টার প্লাসেও আমি গেছি, তারপরে জি টিভিতে করেছি আমি, জি টিভি সারেগামাপা লিল চ্যাম্পসেও ছিলাম। তারপরে আমি জি বাংলাতে এসেছি, ক্লাস 9-এ পড়ি তখন। তো জি বাংলার জার্নিটা মানে আমার জন্য তো লাইফ চেঞ্জিং জার্নি ছিল একটা, মানে ভীষণভাবে, মানে এইরকমভাবে যে মানুষ চিনবে আমায়, যত দূরই চিনেছেন, মানে আমি ভাবিনি, সত্যি এক্সপেক্ট করিনি সেটা। কারণ সারেগামাপায় হয়তো সেইভাবে ওটা হয়ে ওঠেনি, বাট যখন দেখলাম যে বাংলাতে, মানে হিন্দিটা বলছি না, বাংলাতে যখন আমি পার্টিসিপেট করলাম ফার্স্ট অডিশনের পর থেকেই, মানে এমন যে মানে ওই যে একটা ক্রিয়েট হয়ে গেল হাইপ, যে বাও, মানে বাংলা সারেগামাপা মানুষ এত ভালোবাসছেন, দেখছেন, আমার গান শুনছেন, সত্যি সেটা তো মানে আমার খুব ভালো লেগেছিল। আর তারপরে ফাইনালিস্ট হয়ে গেলাম, মানে ভাবিনি কোনোদিন এত বড় মঞ্চ, যেটা মানে অনেক বছর ধরে চলছে, এত সুন্দর গুণী গুণী শিল্পীরা বেরোচ্ছেন এই সারেগামাপা থেকে, সেখানে আমি চান্স পাবো, তারপরে জাজেসদের সামনে আমি গান গাইতে পারবো, তারপর ফাইনালে অবধি যাবো। আমার ইচ্ছা ছিল আমি উইনার হই না হই, আমার সেটা নিয়ে কোনো মানে রিগ্রেটও থাকবে না, কিছু না, কিন্তু আমি অ্যাটলিস্ট ফাইনাল অবধি যেতে চাই। কারণ ফাইনালের সেই মঞ্চটা, অত বড় মঞ্চ, সেখানে এত গুণী শিল্পীদের সামনে পারফর্ম করা, তাদের সাথে এত মিউজিশিয়ানস আছে পাশে, তো সেটাই আমি চেয়েছিলাম এক্সপিরিয়েন্স করতে। তারপরে তো ইন্ডিয়ান আইডল এলো, সেটা তো ইন্ডিয়াস বিগেস্ট প্ল্যাটফর্ম বলাই যেতে পারে, আর যেখানে ইন্টারন্যাশনালি লোক চিনতে পারে। তো সেই রকম একটা প্ল্যাটফর্মে আবার আমি সুযোগ পেলাম, অডিশন দিলাম, আবার সুযোগ পেলাম, সেটা আর একটা মাইলস্টোন আমার লাইফে। কারণ যাদেরকে আমরা জাজেস হিসেবে দেখেছি, তারা যে এতটা গাইড করেন ওখানে, আর এত ভালো, আমি মিউজিক্যালি ভালো বলতে পারি, খুবই ভালো মিউজিক্যালি, কারণ সবার পার্সপেক্টিভ আলাদা হয়। আমার বাকি দিকগুলো যেগুলো থাকে একটু কন্টেন্ট ওয়াইজ আমি নাই বলতে পারি, আমার ভালো লাগে না, মানে অনেস্টলি বলছি, কিন্তু মিউজিক্যালি আমার খুব ভালো লাগে ইন্ডিয়ান আইডল। আর
আমরা যেটা মানে প্রত্যেকটা পার্টিসিপেন্টসরা যেভাবে শিখি ওখানে, যে গাইডেন্সটা পাই আমাদের মেন্টরসরা যারা থাকেন, মানে এমনভাবে তোমার মানে শেখান ওনারা, সেই গাইডেন্সটা না মানে রিয়ালিটি শোতে যেই গাইডেন্সটা পাওয়া যায় সেটা অন্য কোথাও সত্যি পাওয়া যায় না। যারা সুযোগটা পায় তারা ভীষণভাবে লাকি, তার জন্যই সেখান থেকে যেই শিক্ষাটা পেয়ে আসি আমরা, সেটা মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলতে পারো। আর ইন্ডিয়ান আইডলে তোমাদের বাংলা সারেগামাপায় বিদীপ্তা যে ছিল সেও খুব সম্ভবত ওখানে ছিল। আমাদের সময় ইন্ডিয়ান আইডলে বাংলা থেকে প্রায় 7 থেকে 8 জন ছিল, মানে আমি ছিলাম, বিদীপ্তা দি ছিল, সোনাক্ষী দি ছিল, প্রীতম দা ছিল, সেজুতি দি, দেবস্মিতা দি, অনেকে, মানে আমাদের পর থেকেই বোধহয় মানে বাঙালিদের আরও অডিশন মানে চান্স পাওয়া যে টিভিতে দেখানো সেটা আরও বেড়ে গেছে, খুব ভালো সেটা। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, মানে ওখানে তো বাকিরা বলতো কি বেঙ্গলি আইডল হ্যাঁ ইন্ডিয়ান আইডল নেই হ্যাঁ, কারণ বাঙালিরা আসলে কি আমরা গল্প আড্ডা এসব করতে ভীষণ ভালোবাসি আর পিএনপিসিও করতে ভালোবাসি, তো গানের আলোচনা ছাড়াও যেই আলোচনাগুলো তো সবই তো বাংলাতেই কথা বলতাম না, তো বাকি যারা থাকতো তারা ভাবতো যে এই তো আমরা কিসে এলাম, বাঙালি আইডলে চলে এসেছি, ওটাই বলতো, কিন্তু ভালো লাগতো এটা। পুজোর আড্ডা যেহেতু একটুখানি, তো পুজো বললেই কোনটা বেশি মাথায় আসে? মানে এখন ধরো যেমন থিম পুজো হয়, বাঙালিয়ানার যে বনেদি বাড়ির পুজো, তুমি কতটা এগুলো এনজয় করো? পুজো বলতে আমার মাথায় যেটা ফার্স্টে আসে, খুবই বাজে লাগবে শুনতে, খাবারটা আগে মাথায় আসে। একদম একদম একদম, তা আমি যেহেতু ফুডি আমার মাথায় খাওয়া দাওয়াটাই আগে আসে, আর গান অবশ্যই আমার আসে, কারণ পুজোর সময় অনুষ্ঠানটাই আমাদের কাছে সব কিছু, গানের অনুষ্ঠানে আমরা গিয়ে পারফর্ম করি সমস্ত কিছু, আর সেটাই আমাদের কাছে পুজো, সেটা না হলে মনে হয় পুজোটা হলো না এরকম মনে। এখন আগে তো ছোটোবেলায় আলাদা ছিল, ঘোরাঘুরি সেটা ছিল, এখন একটু কমে গেছে ঘোরাঘুরিটা, এখন ঘোরাঘুরিটা ওই গানের থ্রুতেই হচ্ছে, যে কোনো জায়গায় গান গাইতে যাচ্ছি, এখানে বলো বা বাইরে, বিশেষ করে তোমার দিল্লি, বোম্বে এইসব জায়গায়, মুম্বাই এসব জায়গায়, তো সেখানে পুজোটা মানে ওইভাবেই ঘোরাঘুরি হচ্ছে আর কি। আর দেখা বলতে আমার বাড়ির চারপাশে এত বড় বড় পুজো হয়, নিউ আলিপুর এই অনেক অনেক জায়গায় পুজো হয়, তো দেখে তো কিন্তু আমার খুব একটা ভিড় পছন্দ হয় না, মানে ভিড়ে ঘোরাঘুরি করাটা পছন্দ হয় না, কিন্তু গানের সময় ভিড় দেখতে খুব ভালো লাগে, যে আমার গান শুনতে ভিড় করেছে মানুষ, সেইটা ভালো লাগে দেখতে। তখন মানে এই যে ভিড়টা ভালো লাগে বলছো, কিন্তু লোকে যখন চিনতে পারে মানে হ্যাঁ সেইটা কিভাবে নাও? এখনো কি মানে লুকিয়ে চুরিয়ে যেতে হয় না খোলা রাস্তায় বেরোতে? আমি এই বিষয়ে কোনোদিন লুকিয়ে চুরিয়ে যাই না, আমার ভীষণ না, তা বলে আমি এরকমও করে দেখাই না যে এই দেখো আমি এরকম না, এরকম অনেকেই থাকে যে ধরো আমি পুজোর সময় লাস্ট ইয়ার বলছি, আমি ওই ধরো চতুর্থী না এরকম একটা দিনে বেরিয়েছিলাম, যে এই দিনে কিছু নেই চলো বেরোই, মায়ের সাথেই বেরিয়েছিলাম, তখন দেখি অনেকেই এমনি নর্মালিও হয় এটা, মানে চিনতে পারলে অনেকে সেটা বলে এসে যে তোমার গান শুনি ভালো লাগে, সেটাও ভালো লাগে, আবার কিছু কিছু সময় অনেকে দূর থেকে দেখেছি এরকম করে, সেটাও আমি ফলো করি, সেটাও ভালো লাগে, আমি আবার বলি দেখ আমাকে নিয়ে বলছে এরকম, ঠিক আছে, সেটাও ভালো লাগে, যেমন তারপর অনেকে এসে বলে সেটাও ভালো লাগে, তারপরে অনেকে ছবি তোলে সেটাও ভালো লাগে, অটোগ্রাফ, এখনকার দিনে অটোগ্রাফ খুব কম, কিন্তু বাচ্চারা দেখেছি পেন ডায়েরি নিয়ে এসে অটোগ্রাফও চায়, সেটাও খুব ভালো লাগে, তো এইগুলো হয়, আমি খুব এনজয় করি, আমি লুকোনোর মধ্যে থাকি না, আমাকে যদি যে কোনো কেউ যদি ঘুম থেকে উঠে কেউ বলে সেলফি তুলবে আমি তুলে নেবো, আমার অসুবিধা নেই। একদমই। আর পুজো বলতে আরেকটাও যেটা মাথায় আসে পুজো প্রেম, সেটা নিয়ে কি বলবে তুমি? আমি তো খাদ্যপ্রেমী, ওটা নিয়ে মানে তুমি যাই জিজ্ঞেস করবে খাবার নিয়ে আমি সব বলে দেবো, আর গান তো অবশ্যই আছে, গান প্রেমী, তুমি যে কোনো মানুষকে জিজ্ঞেস করবে মানে আমাদের সঙ্গীতের ইয়েতে সবাই একই কথাই বলবে, আর দেখবে যারা গান করে না একটু খাবার বেশি খেতে ভালোবাসে, মানে হ্যাঁ একদম একদম, এটা দেখো ইমোশন না থাকলে সে কোনো আর্ট ফর্মই সে ভালোভাবে করতে পারবে না, গান তো অবশ্যই তাকে এক্সপ্রেশন ইমোশন অনেক কিছু তাকে করতে হয়, তোমাদের কাছে মানে আরো মানে এক্সপ্রেস করার একটা অন্যরকম ওয়ে আছে যেটা দিয়ে তোমরা বোঝাতে পারো। হ্যাঁ হ্যাঁ, না আমি সব ধরনের ইমোশনের মধ্যে দিয়েই যাই আর কি, মানে বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকি, আমার বাইরে থেকে বেরোতে দেওয়াও হয় না কিছুই না, তো আমি ওই, আর আমার খুব একটা বড় ফ্রেন্ড সার্কেলও নেই, ঠিক আছে, তো মানে গানের মধ্যেই থাকা, গানের মধ্যেই সব কিছু, আমি একটু গানটাকেই ভালোভাবে এক্সপ্লোর করতে চাই, এখনও এক্সপ্লোর করে যাচ্ছি আর কি, আর সাথে পড়াশোনাও থাকে আমার, তো পুজোর পরে কি হবে সেটা আমি আগে থেকেই প্ল্যান করে রাখি, কারণ আমার পুজোর পরেই পরীক্ষা, তোমরাও এটা এক্সপিরিয়েন্স করেছো নিজের স্কুল লাইফে, আমার তো কলেজ, তো
ক্যালকাটা ইউনিভার্সিটি, খুবই আনএক্সপেক্টেড একটা ইউনিভার্সিটি। তো কিছুই করার নেই, যেটা পুজোর আগে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা পুজোর পরে হয়ে গেল, যার জন্য আমি কিছু অনুষ্ঠান করতে পারবো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু পরীক্ষাটা একটু ভালোভাবে দিতে চাই, এটাই আর কি। আর পড়াশোনা গান বাজনা দুটো নিয়ে চলছে। আর আমি জানতে চাইবো, যেটা তুমি বললে যে আরো প্ল্যান রয়েছে, আরো এক্সপ্লোর করতে চাও, তোমার আগামী দিনে কি ভাবনা রয়েছে, গান নিয়ে এগিয়ে যাওয়ার কি প্ল্যান রয়েছে তোমার? গান নিয়ে আমি আমার ব্যাচেলার্সটা করে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, তো ওটা করে আমি পুরোপুরি গানের মধ্যে থাকতে চাই। কারণ কি বলতো, যারা আমরা গান করি না, মানে একদম ইনভলভ থাকি, তাদের না আলাদা কোনো কিছুতে ইনভলভমেন্ট হয়ে গেলে না সেই গানের মধ্যে আর ফোকাসটা তারা দিতে পারে না। আমি বলছি না যে পড়াশোনা আমার খুব ডিস্ট্র্যাক্ট করছে, সেটা না, কিন্তু আমি জাস্ট আমার একটা মানে ওই হয় না অনেকে ডিগ্রিটা পাওয়ার জন্য জাস্ট একাডেমিক্যালি এতটা আমি আছি, মানে আমার ডিগ্রি আছে বাস, আমি ওইটুকুর জন্য আমি পড়ছি, এটা অনেস্ট একদম ওপিনিয়ন। তারপরে আমি পুরোটাই গানের মধ্যে নিজেকে ইনভলভ করিয়ে দিতে চাই। সাথে আমি শুধু গানটা না, মানে কম্পোজিশন বলো, তারপরে ইনস্ট্রুমেন্টসের দিকটা একটুখানি জানা, ভালো করে শেখা, আর সেটাই করতে চাই, আর কিছুই না। প্লেব্যাকটা কি বলো তো, আমার না আগে খুব ইচ্ছা ছিল প্লেব্যাকের, কিন্তু মানে সেই মানে আমি একটু হালকা ইন্ট্রোভার্ট টাইপের, মানে আমি গিয়ে ধরো আমাকে এই গানটা গাওয়ান বা আমাকে আপনার যদি মনে হয় তাহলে বলবেন, আমি পারি না করতে, ঠিক আছে। এটা মানে বাড়ি থেকে অনেক সময় বলে যে তুই একটু বলবি যদি কিছু, এটা বাড়ি তো কিছু করার নেই, আমার বাড়িতে কেউই এই জগতের না, একদমই না। তো বাড়ি থেকে সবাই চায় যে আমি একটু প্লেব্যাক করি, আমিও চাই, কেন চাইবো না, অফার এলে অবশ্যই আমি করব, কিন্তু নিজের থেকে আমি বলতে পারি না, এটা আমার একটা ড্রব্যাক আর কি, বলতে পারি না। আর তার জন্যই আমি বললাম যে আমি নিজে ইন্ডিপেন্ডেন্টলি একটু কাজ করতে চাই, সাথে যদি অফার আসে অবশ্যই করব, কেন করব না। আর আমাদের এমনিও চ্যানেল, মানে জিয়ের বলো বা যে কোনো চ্যানেলে আমাদের কাজ তো হতেই থাকে, তো এমনি কথাবার্তা হতে হতে অনেক সময় অনেকে বলেন তোমার গলা ভালো লেগেছে, তোমাকে দিয়ে গান গাওয়াবো, তো এইগুলো তো হতেই থাকে, তো সেইগুলো হলে হবে। আর তুমি বললে পুজো মানে তোমার কাছে খাওয়া দাওয়াটা মেন, কিন্তু খাওয়া দাওয়ার সাথে সাথে কেনাকাটাটাও থাকে আর পুজোয় ঘোরাটাও থাকে। তো এবছর পুজোয় কি প্ল্যান রয়েছে, আর কেনাকাটা কত দূর হলো? কেনাকাটায় আমি খুব বাজে, মানে আমি একদমই কেনাকাটা করিও না, জানি না। মা ভালো, মানে মা আমার হয়ে, আমার জন্য বিশেষ করে এই যে কোনো শ্যুট হচ্ছে কি শাড়ি লাগবে, মা, আমি অন্ধভাবে বিশ্বাস করি এটাতে, মাকে যে তুমি যাই আনবে সেটাই ঠিক, কারণ মায়ের কালার মানে এত ভালো করে ছোটোবেলা থেকেই মা কিনে দিচ্ছ, তো কালার এইসব দেখা টাকা সব মাই পারে ভালো করতে। আমি কেনাকাটির দিকে থাকি না, আমার প্ল্যান আমি বেশিরভাগটাই আমি ফিক্স করে রাখি হচ্ছে আমার গান আর পড়াশোনার দিকটা। আর পুজোর খাওয়া দাওয়া তো থাকে, কিন্তু এই যে অনুষ্ঠান করতে করতে খুব একটা ভুলভাল খাওয়া দাওয়া চলে না আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো ভুলভাল খাওয়া দাওয়া আমি আবার না করে থাকতে পারি না, কিন্তু কিছু কিছু সময় লোভ সামলে রাখতেই হয় আমাদের, ডাক্তারও বলে দিয়েছে আমাকে না খেতে, তো সেইটাই আর কি। আর প্ল্যান কিছুই না, পুজোর সময় গান গাওয়াটা প্ল্যান, মাঝখানে পড়াটা প্ল্যান আছে। আর না, বেরোনোর প্ল্যানটা নেই আর কি, মানে সময় নেই, মানে খুব একটা গ্যাপ পাই না আমি, আর গ্যাপ পেলে আমি একটু চেষ্টা করি রেস্ট নেওয়ার, কারণ কি বলতো, গলাটা যখন ইউজ হয় তখন আবার সেই বাইরে গেলে তো আমি তো কথা না বলে থাকতে পারবো না, তো এবারে একটু বাড়িতে থেকে একটু যদি ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে যদি থাকি তাহলে পরের অনুষ্ঠানের জন্য আবার গলাটা ঠিক থাকতে পারবে, তো সেই রকমই আর কি চলি। ঘুরতে খুব একটা ইচ্ছা নেই এখন, এই গানের যাওয়াটাই, আমি যে অনেক দূরে দূরে যেতে হয় তো ওইটাই আমি খুব ভালো লাগে, লং ড্রাইভটা যে যাচ্ছি। আর আমরা যেটা দেখলাম যে পুজোয় তোমার নতুন একটা গানও লঞ্চ করেছে, তোমরা বন্ধুরা মিলে একটা লঞ্চ করেছো, সেইটা নিয়েও যদি কিছু বলো। গানটা কিছুদিন আগেই, গানটা রাহুল দত্তর ইউটিউব চ্যানেল থেকে ইয়ে হয়েছে, মানে রিলিজ করেছে, এটা পুজোর গান। অনেক দিন পর, প্রায় 1 বছর কি 2 বছর পরে আমরা একসাথে কাজ করলাম, আগের বছর হয়নি, তো এইবারে আমরা পুজোর এই কাজটাতে আমি ছিলাম, রাহুলদা নিজেও ছিল, স্নেহাদি ছিল, মৌসুমদা ছিল, আবিরদা ছিল। তো প্রথমে আমাকে রাহুলদা বলে যে গানটা গাইবো কিনা পুজোর সময়, তো আমি
গান নিয়ে কিছু বলেনি, তো বলেছিল একটা কাজ আছে সেটা করবো কিনা। আমি বললাম হ্যাঁ ঠিক আছে করব। তো সেইটা নিয়ে কথা হতে হতে আমরা একসাথে একদিনেই গানটা রেকর্ডও করলাম, একদিনেই শ্যুট করলাম। দেখেছ হয়তো ভিডিওটা যেই স্টুডিওতে করেছি, একদিনেই শ্যুট করেছি। আর আমরা ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, খুব মজা করে করেছি ভিডিওটা, খুব আনন্দ করেছি। সেটাই মানে রেসপন্স, যেই রেসপন্সটা পাচ্ছি সকলের থেকে, আরও হয়তো রেসপন্স পাবো, সেই রেসপন্সটাই আরও চাই যে সবাই শুনুক গানটা। আছে আবার বললাম, গানটির নাম হচ্ছে দুগ্গা। দুগ্গা, আর গানটা ভীষণ মিষ্টি একটা গান, পুজো নিয়েই গান, সবাই মজা করে করেছি, আর সবাই পুজোতে এই গানটা বাজাবেন। একদম। এবার পুজোর গান নিয়ে যখন কথা হচ্ছে, তুমি যখন সাথে রয়েছো, আমি একটু আবদারও করব, অনুরোধও করব, যদি 2 লাইন আমরা কিছু শুনতে পারি তোমার কাছ থেকে। তোমার খুশি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শোনাচ্ছি। আমরা এই গানটা সবসময় শুনে থাকি আগমনী গান হিসেবে, আর আমাদের এই গানটা শুনলেই মনে হয় মা এসে গেছেন, আর আমরা সেই নারী শক্তির আরাধনায় আমরা মেতে উঠবো। তো সেইটাই একটা গেয়ে শোনাই, তারপরে আবার আমাদের যে গানটা রিলিজ হলো দুগ্গা, সেটাও গেয়ে শুনিয়ে দেবো। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বেনু। এটা আমাদের সকলের গান। আবারও বলে দিই, গানটি রিলিজ করে গেছে রাহুল দত্তরই ইউটিউব চ্যানেল থেকে। রাহুলদার ইউটিউব চ্যানেলে সকলেই দেখে নেবেন। গানটি ভীষণ ভালো, একটি মিষ্টি গান, আমরা সবাই মিলে অনেকটা এফর্ট দিয়ে করেছি, তো সকলের রেসপন্স আমরা চাই। তো চলুন গানটা একবার শুনে নিই। হে ঢ্যাঙ্কুড়াকুর বাদ্যি বাজে, এলো খুশির ছোঁয়া, মনের মাঝে আগমনী বইছে শরৎ হাওয়া। ও মা তোমাকে আজ প্রণাম যে জানাই, এই ভুবনে তুমি এলে ফিরে তাই। পুজো পুজো গন্ধে আনন্দেরই ছন্দে, বলো সবাই দুর্গা মায়ের জয়। পুজো পুজো গন্ধে আজ আনন্দেরই ছন্দে, বলো সবাই দুর্গা মায়ের জয়, আরে বলো সবাই দুর্গা মায়ের জয়। একদম 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 ঠিক ঠিক। আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার স্কুলিং কিরকম, মানে কোথায় করেছো তুমি? স্কুলিং, আমার স্কুল তো বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, নিউ আলিপুর। আমার ওটাই স্কুল ছোটোবেলা থেকে। আমি তার আগে লোকাল আমাদের এখানে তো হল অফ উইজডম বলে একটা স্কুল আছে, সেখানে পড়েছি 1 অবধি। তারপরে আমি বিদ্যাভারতীতে ভর্তি হই, তো সেখানেই আমার বেশিরভাগ মানে একদম 1 থেকে 12 অবধি ওখানেই, কারণ যেহেতু বয়স একটু ছোট ছিল তার জন্য আমাকে আবার 1-এ পড়তে হয় ওই স্কুলে। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানে প্রিন্সিপাল অ্যালাউ করেননি আর কি ক্লাস 2 থেকে, যে না ও ছোট এখন, ওকে। তাও আমি আমার যে ক্লাসমেটস ছিল তাদের থেকে আমিই ছোট ছিলাম, মানে প্রায় অনেকে 1 বছরে বড়, এরকম 9 মাস 10 মাসের বড় এরকম ছিল। তো ঠিক আছে, ভালোই হয়েছে, যা হয় ভালোর জন্যই হয়। ছোটবেলায় অত ম্যাটারও করে না ক্লাস 1 রিপিট করলে, কিন্তু বড়বেলায় একটু ম্যাটার করে। বড়বেলায় যদি কেউ রিপিট করে তখন একটা বিষয় হয়ে যায়। তো বড়বেলায় আমার করতে হয়নি, কারণ স্কুলের, আমি একটা বলতে চাই যেটা হচ্ছে স্কুলের কন্ট্রিবিউশন। কারণ রিয়ালিটি শো মানে জানো কত মাস ধরে একটা জায়গায় থাকতেই হয়, সেখান থেকে স্কুলের সাপোর্ট পাওয়া। আর আমি খুব মানে প্রাইম টাইমগুলোতে রিয়ালিটি শোতে থাকতাম। একটা ক্লাস 9-এ ছিল, তারপরেই মাধ্যমিক 10-এ।
তো 10-এর সময় মানে ফর্চুনেটলি আমি চলে আসি, কারণ সারেগামাপা শেষ হয়ে যায় তারপরে। তো 11-এর সময় আবার আমি ইন্ডিয়ান আইডলে যাই। তো মানে বুঝতেই পারছো কোন কোন সময় গেছি। আর যেহেতু স্কুলের হাতেই ব্যাপারটা থাকে, তো আমি পরীক্ষা দিয়ে তারপর পাস করে তারপর 12টা ভালোভাবে দিতে পারি, না হলে অসুবিধা হয়ে যেত। তো স্কুল প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে, সেটা মানে কিছুই বলার নেই, মানে যতই থ্যাঙ্কস বলবো কম পড়ে যাবে। স্কুল অনেকভাবে আমায় সাপোর্ট করেছেন, নোটস দেওয়া থেকে। আমার ফ্রেন্ডসরাও, মানে স্কুলের যে বন্ধুরা আমার, খুব সাপোর্ট করেছে তারা। আমি যখনই কিছু চেয়েছি তখনই তারা দিয়ে দিয়েছে, অনেকভাবে সাপোর্ট করেছেন ম্যামরা যারা আমার স্কুলের। সেম এখন কলেজেও আমি ভাবিনি যে এরকম সাপোর্ট পাবো। কলেজে এটা স্কুলে এত বছর থাকার পরে কলেজে আমার একটা থাকে না যে কী হবে, কীরকম হবে কলেজ, সেখানে ওই রকম সাপোর্টটা পাবো কিনা। কারণ সেখানে একেতেই সব প্রফেসরসরা, তারপরে এত মেয়ে অন্য অন্য স্কুল থেকে এসছে, তারা আমায় সব মানে সেইভাবে সাপোর্ট করবে কিনা, হেল্প করবে কিনা। তো সেই দিক দিয়ে আমি প্রফেসরসদের যেমন দেখলাম, মানে আমি সত্যিই ভাবিনি যে এরকম এত ভালো প্রফেসরস আমি পাবো। ইনফ্যাক্ট ওনারা আমার গান শুনেছেন, মানে আমি যখন হ্যাঁ, তো মানে কলেজে যাওয়ার পর অ্যাডমিশনের পর আমি জানতে পারলাম যে ওনারা আমার গান শুনেছেন, ইনফ্যাক্ট আমাকে এত ভালোবাসেন। আমি গিয়েই ভাবছি আমি কোথায় এসে গেছি, মানে নিজের বাড়ির মতো। সিরিয়াসলি কেউ যদি যায় দেখেও, ওনারা এমনভাবেই সব স্টুডেন্টসদের, আমাকে তো আছেই, মানে আমার খুব ভালো লাগে ওনারা আমায় এত ভালোবাসেন, এতটা সাপোর্ট করেন প্রত্যেকটা সময়, খুব ভালোবাসেন। আর আমার একটা হেলথ কন্ডিশনে একটু হয়েছিল স্কুলের সময়, আমি ফেন্ট করে যাই আর কি, অজ্ঞান হয়ে যাই। তো সেখান থেকে একটা প্রবলেম হয়ে যায়, সেখান থেকে স্কুলই আমাকে হসপিটালে নিয়ে যায়। তো অনেক কিছু, স্কুল কলেজ অনেক কন্ট্রিবিউশনস আছে আমার লাইফে, সেটা কোনোদিন ভোলার না। আর আমি এইটা তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু গানের চর্চা তোমার, তুমি গানের আইডল হিসেবে কাকে মানো, আর তুমি কোন জনারের গানটা গাইতে বেশি ভালোবাসো, মানে তোমার পছন্দ কোনটা? আইডল তো আমি আইডল বলতে দেখো, ছোটোবেলা থেকে লতাজি, আশাজি এনাদের গান শুনে বড় হয়েছি। তো আশাজি আমার আইডল, কারণ আশাজি আমি যেটা মনে করি যে আশাজি মতো ভার্সেটাইল সিঙ্গার, আর ওই সময় ক্যাবারে গান, তারপরে সেমি ক্লাসিক্যাল, মানে সব ধরনের গান উনি যেভাবে গেয়েছেন, গজল গেয়েছেন, মানে ওনাকে আইডল মানা ছাড়া আমার কোনো উপায় নেই। যেহেতু আমি সব ধরনের গান গাওয়ার চেষ্টা করি, তো আমি ওনাকে আইডলাইজ করি, সাথে আর.ডি. বর্মন স্যারকে। বিকজ ওনার মতো যে এক্সপেরিমেন্ট যেইভাবে করেছেন মিউজিককে নিয়ে, আমার মনে হয় না মানে সেইভাবে এক্সপেরিমেন্ট কেউ করেছেন বলে তো ওনাকে মানি। আর ইন্সপিরেশন তো অরিজিৎ স্যারকে মানি এখন। আর পারফর্মার হিসেবে আমার খুব ভালো লাগে সুনিধি ম্যামকে, উনি যেভাবে লাইভ পারফর্ম করেন খুব ভালো লাগে। তো এনারাই। আর আমি নিজেকেও ইন্সপিরেশন নিজের মানি, কারণ মানে আমার এক্সপিরিয়েন্সেস থেকে আমি অনেক কিছু শিখি, ভুল ঠিক সব কিছু সেখান থেকে। তুমিও নিশ্চয়ই, আমরা যারা কাজ করি আমরা নিজেদের কাজ থেকেই সব কিছু শিখি, যে কোনো এক্সপিরিয়েন্স থেকেই সব কিছু শিখি। যত বড় হই আমরা শিখতেই যাই, শেখা কোনো দিন শেষ হবে না। তো এটাই আর কি। আর আমি এখন মানে আমরা আড্ডায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমি তোমাকে কয়েকটা ওয়ার্ড বলবো, ঠিক আছে? তো খুব কঠিন কিচ্ছু নয়, তোমাকে আমি কিচ্ছু মানে 4-5টা ওয়ার্ড বলবো, হ্যাঁ? তো তুমি সেটা গানে বা কথায় যেভাবে তুমি চাও সেইভাবে উত্তর দিতে পারো, ঠিক আছে? না মানে এইটা বললে তোমার কোন গানটা মাথায় আসতে পারে, বা এইটা বললে তোমার কোন কথাটা সবার প্রথম মাথায় আসে। হ্যাঁ, সবার আগে যেটা আমি বলবো মহালয়া। এই যে বাজলো, আর মহালয়া বলতে আমাদের সবার প্রথমে রেডিও অন করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায়, আর ওটার বাইরে আর কোনো কিছুই না। পুজোর প্রেম তো অনেক গান আছে, দিল কা ये क्या राज है जाने क्या कर गए, যদিও হিন্দি গান, বাংলা গান গাইলেও তো অনেক গানই আছে। ওই যে আই লাভ ইউ তুরু, এই গানটা আসে। প্রেম বলতে অনেক গান বেরিয়ে যাবে, মানে তুমি একসে বাড়কার এক গান আছে, ভাবতেই পারবে না। তো এখন রিলস কতজন করে, কত কি রিলস বের করে কত গান দিয়ে, সেখানেই দেখতে পাবে কত গান বেরিয়ে আসছে। তো হ্যাঁ, ভেলপুরি খাই আমরা সবাই, मैं तो रास्ते से जा रहा था, তো এই গানও চলে আসে, সবই প্রেমের গান। আর তাছাড়া তুমি কলকাতার মেয়ে, কলকাতা বললে তোমার আগে কি মনে পড়বে? গান, কলকাতা বললে অনেক কিছু মনে পড়বে। কলকাতা বললে আমার তো প্রথমেই দুর্গাপুজো, রসগোল্লা,
হলুদ ট্যাক্সি, ট্রাম, হাওড়া ব্রিজ, সব কিছু। হাওড়া কলকাতার মধ্যে পড়ে না, সরি, যাই হোক, মানে ওয়েস্ট বেঙ্গল বলতে, হ্যাঁ হ্যাঁ একদম একদম, সে তো কলকাতা থেকেও তো দেখা যায় হাওড়া ব্রিজকে, তো সেটা না, হ্যাঁ এগুলোই আমার ইয়ে আসে। তারপরে ধরো আমাদের আলিপুর জেল, মিউজিয়াম, এত মিউজিয়াম, তারপর আমাদের ন্যাশনাল লাইব্রেরি, আমাদের বড় অ্যাসেট, এগুলোই মনে পড়ে আমার। আর কলকাতা চট করে একটা গান, কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তারপর কলকাতা কলকাতা, অনেক গান আছে। আর গান, গান বললে তোমার কোন গান মনে পড়বে? গান বললে গান, গান হচ্ছে তুমি যে আমার, ওগো তুমি যে এটা আমি গানকে বললাম, গানের জন্য। তারপরে আসবো ভালোবাসা। ওই দেখো একই তো, একই, ভালোবাসা আলাদা, ভালোবাসাটা আলাদা, সেটা তুমি তোমার মা বাবাকেও বলতে পারবে, যাকে খুশি বলতে পারো, ভালোবাসা বলতে পারো যেটা। আচ্ছা ভালোবাসা, তেরে मेरे सपने अब एक रंग है, हो जहाँ भी ले जाए राहें हम संग है। আর লাস্টে মা দুর্গা। ওর অনেক গান আসে। আমি সব থেকে ভালো একটা গান বলতে, যেটা আমরা সবসময় প্যান্ডেলে বাজাই, ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর, থাকবে মার কতক্ষণ। না, মাকে সবসময় থাকতে হবে, আমরা একদম বিদায় দেব না, এখন সবে আগমনী, মানে মা আসছেন, মাকে আমরা পুজো করব, মানে মাকে দেখবো, সব প্যান্ডেলে গিয়ে ঘোরাফেরা, সব কিছু খাওয়া দাওয়া, এখন বিদায়ের কথা না। তোমাকেও পুজোর অনেক শুভেচ্ছা রইলো, তুমি খুব ভালোভাবে পুজো কাটাও, আরো এগিয়ে যাও, তোমাকে আমরা আরো নতুন নতুন ভাবে দেখতে পাই। আর লাস্টে তোমার দর্শকদের তুমি কি বলতে চাইবে? এটাই বলবো যে পুজো সকলের খুব ভালো কাটুক, সবাই ভালোভাবে পুজো কাটান। তারপরে তো আরও এখন তো ফেস্টিভ, মানে চলতেই, ফেস্টিভ্যাল চলতেই থাকবে, কালী পুজো, আরও মানে দিওয়ালি আসছে, মানে কিছু বলার নেই, সবাই ভালো করে পুজো কাটান, খাওয়া দাওয়া করুন, হেলথের দিকটা একটু দেখবেন, বাকি অত মানতে হবে না, দুর্গাপুজোর সময় কেউ মানে না, সব মানে ওই বাধা এসব ভুলে গিয়ে সবাই যেমন ইচ্ছা তেমনভাবে পুজো কাটান, ভালোভাবে কাটান, ফ্যামিলির সাথে কাটান, বন্ধু বান্ধব সবার সাথে কাটান, গল্প করুন, সময় দিন ফ্যামিলিকে, বন্ধু বান্ধবদের সময় দিন, ফোন থেকে একটু দূরে থাকুন, ব্যাস পুজো ভালোভাবে কাটান। এটা খুব সহজে শেষ হতে চায় না, আর গানের মানুষ যেখানে আছে, গানে আড্ডায় কিন্তু আড্ডা তো শেষ করতেই হবে, আর আমরা শেষ পর্যায়ে চলেও এসেছি। ওর সঙ্গে কথা হলো, জমজমাটি আড্ডা হলো, পুজো নিয়েও কথাবার্তা হলো, এরকমই আরও আড্ডা আপনাদের পুজো জুড়ে আসতে থাকবে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।